নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতিকে নির্দেশ নয়, সুপ্রিম কোর্টকে কটাক্ষ ধনকরের। নতুন রাজনৈতিক শক্তি বাংলাদেশ আম জনতা পার্টি ঢাকায় আত্মপ্রকাশ করল। অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাস প্রকাশ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বলল বিডিএফ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের রাষ্ট্রপতিকে কোনোভাবেই আদালত নির্দেশ দিতে পারে না, এমনই কড়া মন্তব্য করলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে কোনো বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বলার মতো নির্দেশ সংবিধানের সীমা লঙ্ঘন করেছে। ধনখড় বলেন, সংবিধানের 142 অনুচ্ছেদ আদালতকে বিশেষ ক্ষমতা দিলেও সেটিকে গণতন্ত্রের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। তিনি প্রশ্ন তোলেন, বিচার ব্যবস্থা কি তবে আইন প্রণয়ন শুরু করেছে? এছাড়া দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উপরাষ্ট্রপতি। কেন সেই তথ্য 7 দিন পর প্রকাশ্যে এলো এবং কেন এখনো এফআইআর দায়ের করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আবারও আত্মপ্রকাশ করল একটি নতুন দল, বাংলাদেশ আম জনতা পার্টি। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে দলের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দলটির সভাপতি, শিল্পপতি ও ডেস্টিনি গ্রুপের প্রধান মোহাম্মদ রফিকুল আমিন। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় 9 দফা কর্মসূচি এবং 297 সদস্যের কেন্দ্রীয় কমিটি। রফিকুল আমিন জানান, দলটি বৈষম্যহীন সমাজ, সামাজিক ন্যায় এবং সুশাসনের লক্ষ্যে কাজ করবে। দলের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের প্রাক্তন নেত্রী ফাতিমা তাসনিম। এই উদ্যোগটি অনেকটাই ভারতের আম আদমি পার্টির পথ ধরে এগোচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির বাইরের মহল থেকে উঠে এসে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে নতুন এই দল, সেদিকেই এখন নজর। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল এবং যারা শহীদ হয়েছেন তাদের বিহুর বন্ধ না দিয়ে অবমাননা করা হয়েছে বলে সম্প্রতি আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কিছু সংগঠনের সদস্যরা যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের কর্মকর্তারা জানান, 80-র দশকে এমন একটি সময় ছিল যখন বরাকের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিতেন। তখন তাদের নথিপত্র ছিঁড়ে ফেলা হতো এবং স্থানীয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনা অন্ধকারে ডুবে যাওয়ার পাশাপাশি তাদের উচ্চশিক্ষা গ্রহণের উপক্রম বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র সংগঠন আকসা সে সময় আন্দোলন গড়ে তুলেছিল। বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আকসার আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ উপত্যকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন এবং দীর্ঘ 10 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়। কিন্তু সংসদে এই বিল পাশ করার সময় আশুর সাংসদ বিজয় চক্রবর্তী সেই বিলটি ছিঁড়ে ফেলে দেন। এই ঘটনার দীর্ঘ বছর পর আজ আশু কিভাবে দাবি করছে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, এর বিপরীত চিত্র ইতিহাসে বর্ণিত রয়েছে। ফলে এ ধরনের অপচেষ্টা থেকে মুক্তি পেতে হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের একটি প্রামাণ্য ইতিহাস লেখনীর মাধ্যমে প্রকাশিত করার এদিন দাবি জানিয়েছেন ফ্রন্টের কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস সহ তার প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরে আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠনের তরফে করা মন্তব্যকে মিথ্যে বলে অভিহিত করেছেন তারা। বিগত দিনের এখানকার যে উপাধ্যক্ষ ছিলেন সুভাষ সাহা, তিনি অধ্যাপক সুবীর কর, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন একটি প্রামাণ্য ইতিহাস, বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার জন্য। সেটি তৈরি করা হয় এবং সেটি ছাপাখানায় যাওয়ার পরে সেই ম্যানুস্ক্রিপ্ট ফিরিয়ে আনা হয়েছিল। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তাতে নাকি বরাক ব্রহ্মপুত্র সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কারণ এই বইয়ে অধ্যাপক সুবীর কর আশু বিরোধিতা এবং অগোপর বিরোধিতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, যেগুলো ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। ফলে এই যে কথাগুলো বলা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায় যে আসাম বিশ্ববিদ্যালয়ের ফসল, সেই কথাগুলোকে এই কথাগুলো যে সত্যি নয়, সেটা যদি এই প্রজন্মকে জানতে হয় বা আশুর যারা আছেন তাদের জানতে হয়, তাহলে এই ইতিহাসটি অবিলম্বে প্রকাশিত করা দরকার। এবং সেই জন্য আমরা এখানকার উপাচার্য এবং রেজিস্ট্রারকে বলছি, অবিলম্বে এই ম্যানুস্ক্রিপ্ট যেটা ফিরিয়ে আনা হয়েছিল ছাপাখানা থেকে, সেটা অবিলম্বে প্রকাশ করা হোক, যাতে সবাই
এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাস জানতে পারে যে এটা বরাক উপত্যকার জনগণের আন্দোলনের ফসল, এটা মোটেই আসুর আন্দোলনের ফসল নয়। এটাই হচ্ছে গিয়ে বিডিএফ এর তরফ থেকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ এবং রেজিস্ট্রারের কাছে যে অবিলম্বে এই ইতিহাস প্রকাশ করা হোক। আক্ষেপ সুরে বলতে হয়, যদিও এটা লিপিবদ্ধ করা হয়নি আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, ওনাদের নিশ্চয়ই জানা আছে। কিন্তু এই যে ভুল ব্যাখ্যা বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় করে আসছে, কিন্তু একবারও কোনো সংগঠন বা কোনো ব্যক্তিবিশেষ তাদের বাধা দিতে এবং বা তাদেরকে শাসন করতে আমরা দেখিনি। যে তোমরা ইতিহাস জেনে প্রকৃত সত্যটা জানো, তারপর গিয়ে মাইকে কিছু বলো। আমরা তথাকথিত কিছু অর্গানাইজেশনকে এই ধরনের বিবৃতি থেকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করে দিচ্ছি, যাতে এইভাবে অপচেষ্টা না করা হয় এবং অতি সত্বর যদি আসাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারে সঠিক উদ্যোগ না নেয়, তাহলে বিডিএফ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিরুদ্ধে শিলচরের প্রতিবাদী মিছিল বের করল ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচরের অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব মোর্চার কর্মকর্তারা জানান, গত 11 এপ্রিল থেকে ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রকাশ্যে উঠে এসেছে। ইডি 661 কোটি টাকার অর্থ কেলেঙ্কারি মামলায় ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র এবং অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বিপুল কেলেঙ্কারির হিয়ারিং প্রক্রিয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী অনেকদিন ধরে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। যে কোম্পানির ভ্যালু 2000 কোটি টাকা, সেটি মাত্র 50 লক্ষ টাকায় তারা কিভাবে মালিকানা পেয়েছেন সে নিয়ে প্রশ্ন উত্থাপন করেন যুব মোর্চার কর্মকর্তারা। সরকার দেশের সংবাদপত্রকে উন্নতি করার জন্য হেরাল্ডের মতো অনেক প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে রাহুল ও সোনিয়া গান্ধী সংবাদপত্রের 2-1টি রুম দেখিয়ে বাকি জায়গা নিজের ব্যবসার জন্য ব্যবহার করেছেন বলে অভিযোগ যুব মোর্চার। কংগ্রেসের নেতৃত্ব সরকারি অর্থ কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে খরচ করার বিষয়টি যুব মোর্চা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কংগ্রেস দীর্ঘদিন ধরে জনগণের টাকা যেভাবে নয়ছয় করে আসছে, তা হিয়ারিং এর মাধ্যমে একের পর এক বেরিয়ে আসছে। বৃহস্পতিবার শিলচরে অনুষ্ঠিত প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে যুব মোর্চা আগামীতে এই ধরনের অর্থ নয়ছয় ও সম্পত্তি কেলেঙ্কারি থেকে কংগ্রেসকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কম খরচে ওনাদেরকে যে জায়গা জমি দেওয়া হয়েছিল, এই জায়গা জমিনকে ওনারা কোনো পত্রপত্রিকা ছাপানোর উদ্দেশ্য নয়, পত্রপত্রিকার নামে 1টি আর 2টি রুম লেখে বাকি ওনারা বিজনেস পারপাস ইউজ করেছেন। আর রাহুল গান্ধী নিজের যখন নমিনেশন জমা দেন, উনি বলেন ওনার অনেক জায়গা থেকে উনি মানি আর্নিং কিভাবে করেন, অনেক জায়গায় উনি টাকা পান রেন্টের মাধ্যমে। এই রেন্টের যে এই জায়গাগুলা সরকারের পক্ষ থেকে কম খরচে হরিয়ানাতে বলুন, রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, সরকাররা 1 টাকা খরচে স্কয়ার ফিট হিসাবে জায়গা দিয়েছে দেশের উন্নতির জন্য, দেশের সংবাদ মাধ্যমকে উন্নতি করার জন্য। কিন্তু আমরা দেখেছি কংগ্রেসের যে শাসন ক্ষমতায় যারা ছিলেন, ওনাদেরকে সাথে নিয়ে কংগ্রেসের নেতৃবর্গরা সরকারি টাকায় কাজে লাগিয়ে ওনাদের ব্যক্তিগত আয় বৃদ্ধি করার জন্য এই কাজ করেছিলেন। তা আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আসাম প্রদেশ, কাছাড় জেলা এবং সমগ্র দেশব্যাপী আজকে আমরা এই আন্দোলন করছি এবং ওনাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলছি যে আগামী দিনে যাতে ওনারা এই ধরনের কোনো ধরনের সম্পত্তি বলুন বা টাকার কেলেঙ্কারিতে ওনারা জড়িত না হন। আমাদের জনগণের টাকা ওনারা দীর্ঘদিন থেকে নয়ছয় করে আসছেন, তা একের পর এক হিয়ারিং এর মাধ্যমে বেরিয়ে আসছে। আজকের আমরা প্রতিবাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এই পুরো টিমকে, যারা এই ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সাথে জড়িত, ওনাদেরকে ধিক্কার জানাই এবং ওনাদেরকে ন্যায়ের আওতায় এনে ওনাদেরকে কঠোর থেকে কঠোর। করিমগঞ্জ জেলার বারৈগ্রাম এলাকার ইলাসপুরে নাতির হাতে খুন হলেন দাদু। সূত্রে জানা গেছে, ঘরে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজের দাদুকে কোদাল দিয়ে উপর্যপুরি কোপানো শুরু করে নাতি। একসময় দাদু মাটিতে পড়ে যান, সমস্ত ঘর রক্তে লাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রাণ হারান ইলাসপুরের সবার পরিচিত আব্দুল জলিল নামক 70 বছরের বৃদ্ধ। ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। খুনির বয়স 27 বছর, নাম ফখরুল ইসলাম। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে ফেলেন। পরে খবর দেওয়া হয় বারৈগ্রাম আউটপোস্টে। কিছুক্ষণের মধ্যে বারৈগ্রাম পুলিশ
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে খুনি নাতি ফখরুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। খবরে আরো জানা গেছে, ইসলাম নাকি শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এখানে ঘটনাটি কি ঘটেছে? দুঃখজনক বিষয়, মাতুন তো পারি না, বাসা দিয়ে কইতাম পারি না। আমার আপন চাচা আব্দুল জলিল, ইলাসপুর আগর 3 নম্বর ওয়ার্ড, আর এখন বর্তমানে নতুন হিসাবে 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনারা হিন্দু মুসলিম সবার কাছে অত সুপরিচিত আমার চাচা আর কি, যে নিষ্পাপ এক মানুষ, মানে কোনো মশলা একদম সাথে কোনো দিনও করছেন না। আপনারা সবাই চিনুন, বাজারাটো গেলে সরর খরচর একটু আগে দিলে একটু খরচ করিয়ে দিলে, বা গ্যাসের সিলিন্ডার বিলিন্ডার বা আতো মাঞ্জা সাঞ্জা এটা মানে 5 টাকা 10 টাকা তোলা নিরুই আর কি। আমি জানি না, আমি বাড়িতে আসলাম না, আমার বাতে যে একটা ফোন করছে, আমি আসলাম বাদুর ফোন থেকে এই সেই পাইছি। মাথার মধ্যে অনেক একটা সেট একদম পুরা মগজ বাড়ি গেছে, আর পিটির মাঝে 2টা, খাওয়ার মাঝে একটা, একদম পুরা জায়গা ডেড বডি। এরপরে আমি কেটে বললাম, লগে লগে উপস্থিত, আমি স্যারের ফোন করছি, স্যার লগে লগে আইয়া। কোন জায়গার স্যার? জি, ও আমরা বাইরে আমার ওয়াইফ পোস্টর ইনচার্জ আমরা স্যার, ওনাদের ধন্যবাদ জানাই। মানে কম সময়ের ভিতরে, অতি কম সময়ের ভিতরে আমরা স্যার আই গেছি। আওয়ার পরে ও ছেলেটা যেটা ঘটনা করছিল তারে আমরা রাখলাম বান্ধিয়া, ও তারে পরে স্যারের কাছে শুনতে স্যারে এন্ডোবার দিয়েছেন কানাত দিয়া। স্যার এখন বর্তমানে আমরা আসুন বর্তমানে বোয়ার, আর আমার মিডিয়া বাইও বলাইছেন। তো প্রচুর মানুষ। তার নামটা কি? জি, যে ঘটনা করছে তার নামটা কি? তার নাম হলো কি ফখরুল ইসলাম, ডাক নাম। আর ও শিক্ষিত শিক্ষা না, অরিজিনাল নাম হলো আব্দুল শুকুর, বাবার নাম আব্দুল রৌফ। কোন গ্রামের বাসিন্দা? ও গ্রামের বাসিন্দা। জানে মারছে তান কি লাগে? তান হইল কি ছেলে, অর্থাৎ তান ছেলের ঘর নাতি। সেলার করে না। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কাছাড় জেলা কমিটির তরফে আগামী 18 এপ্রিল অর্থাৎ শুক্রবার শিলচর মহিলা মহাবিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সকাল 9টায় অনুষ্ঠানের সূচনা করা হবে। অনুষ্ঠানকে ঘিরে কাছাড়ে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। আগামীকাল আমাদের সেই আমরা শুভ মুহূর্ত, যে আনুষ্ঠানিকতার শুভ মুহূর্ত, এখানে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি। আসাম সরকারের মাননীয় মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় কৌশিক রায় মহাশয়, উনিও কথা দিয়েছেন। শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য সাংসদ, উনিও কথা দিয়েছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রূপম শাহ আরও অনেকেই কথা দিয়েছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে। সেই উপলক্ষে আমরা আগামীকাল 9টার থেকে আমাদের এই প্রতিযোগিতা উদ্বোধন শুরু হবে। তারপরেই আমরা প্রতিযোগিতা শুরু করে দিব। যেহেতু এবার আমরা দেখতে পাচ্ছি যে বিপুলভাবে একটা সাড়া পড়ে গিয়েছে গোটা কাছাড় জেলায়, প্রচুর সংখ্যক প্রতিযোগী এখানে। আমরা এখন না বলতে বাধ্য হচ্ছি, কারণ এটা পরে অনেকটাই রাত্র হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা শেষ করার চেষ্টা করব। তাছাড়া সাথে কিছুই আনতে হবে না, হারমোনিয়াম তবলা সবই এখানে মজুদ থাকবে। যিনি হারমোনিয়াম বাজাবেন এবং তবলা বাদক যিনি থাকবে আমাদের এখানে আছে। শুধু যারা নাচ প্রতিযোগিতায় থাকবেন তাদের কাছে বিশেষ করে বলতে হচ্ছে যে যদি পেন ড্রাইভে গানগুলো তৈরি করা থাকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতায় গান সেটিং করতে করতে অনেকটা সময় চলে যায়, বিচারক যারা থাকেন তাদেরও ধৈর্য নিয়ে বসতে হয়। তাই জন্য প্রত্যেকে গানগুলোকে পেন ড্রাইভে একদম সঠিক সময়ে যাতে চালনা করা যায়। হ্যাঁ, আর হলো আমাদের যারা প্রতিযোগী যারা এটাতে অংশগ্রহণ করবে নাচে এবং গানে, প্রত্যেককে আমরা প্রশংসাপত্র তার মানে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তখনই আমরা প্রতিযোগিতার পরেই আমরা সার্টিফিকেট হাতে তুলে দেব। উদ্দেশ্যটা হলো সংস্কৃতি আমাদের পরিচয়, সংস্কৃতি আমাদের সব কিছু। তো আমাদের যে একদম ছোটরা যারা আছে ওদের থেকে আরম্ভ করে যুব প্রজন্ম থেকে আপনারা শুনলেন বয়স সীমা যেটা 40 বছর অবধি রয়েছে। তো সবের ভিতরে সংস্কৃতিটা যেটা আমাদের এটা জীবিত থাক, এগিয়ে যাক, এই উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম। সবার প্রতি আগ্রহ যাতে এই কার্যক্রমে যোগদান করে এটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আর যে প্রয়াসটা আমাদের এই যে সমিতি নিচ্ছে এই প্রয়াসটাকে যাতে সফল করা হোক। ধন্যবাদ। আজ জয়কৃষ্ণপুর বাজারে অবস্থিত ইউকো ব্যাংক শাখায় মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আসেন গ্রাহক জিয়াউদ্দিন বরভূয়া। তিনি জানান, গত 3 দিন ধরে একাধিকবার ব্যাংকে এসেও তার ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নম্বর পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। প্রতিবারই কোনো না কোনো অজুহাতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ তৃতীয় দিনেও একই অবস্থার পুনরাবৃত্তি হয়। মোবাইল নম্বর পরিবর্তনের জন্য ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে গেলে
অভিযোগ অনুযায়ী তিনি গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই ঘটনার ফলে হতাশ ও ক্ষুব্ধ জিয়াউদ্দিন বরভূয়া ব্যাংক থেকে বেরিয়ে এসে স্থানীয়ভাবে বিষয়টি জানান এবং ন্যায় বিচারের দাবিতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি সাধারণ মোবাইল নম্বর পরিবর্তনের জন্য 3 দিন ধরে ঘুরেও কোনো সমাধান পেলাম না, বরং অপমানিত হতে হলো একজন ব্যাংক কর্মকর্তার দ্বারা। স্থানীয়দের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাংকও একটা নম্বর চেঞ্জ করা যায়, যেখানে যাওয়ার পরে তারা হয় মানে 3 দিন, বিগত 3 দিন আমার ঘুরানির পরে এরপরেও মানে আমার নম্বরটা চেঞ্জ হয়েছে না। যাবা পয়লার দিন, ফার্স্টের দিন কইলো আধার কার্ড লাগবো, আধার কার্ড নিলাম, তারপরে কয় 12টার আগে আইও। এখন যাওয়ার পরে কয় বই মানে লাগবো, বই কিতার লাগে এইগুলো না জিকার করলাম, কয় মানে ব্যাংকের বাইরে ভাগ করো। এই ম্যাডাম একজন আসেন, এই যে কাস্টমারের লগে মানে নিম্ন স্তরে ব্যবহার করো, এটা সহ্য করা অসম্ভব হয়ে গেছে। বর্তমানে আপনার লগে এমন ব্যবহার কে করছে? ম্যাডাম একজন, ম্যাডাম এজনের তো নাম জানি না, কারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুব সম্ভবত। আর এখানেও হুসেনদা আছেন, হুসেনদারে কইছে বাখর গান্দা গালা, খুব গান্দা ব্যবহার করে এই ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ব্যাংকে তো জনগণের টাকা থাকে, আর যে হিসাবে তারা জনগণের লগে মানে ব্যবহার করেন, এগুলো তো খুব নিম্নস্তরীয় কাজ করেন, এগুলো কিন্তু বালা নাই জিনিস, জনগণের লগে এগুলো কাজ করাটা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন শিলচরে গ্রাম পঞ্চায়েতের সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য পদের প্রার্থীদের ভিড় দেখা যায়। বিশেষ করে নির্দল প্রার্থী হিসেবে যারা অবতীর্ণ হয়েছেন তাদের প্রতীক চিহ্ন দেওয়া হয় এদিন। শিলচর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে কাপ প্লেট প্রতীক চিহ্ন পেয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন 48 নম্বর গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী আব্দুল ওয়াহিদ চৌধুরী। তাই আমি আমার জিপির প্রত্যেক জনসাধারণকে আজকে যে আমি কাপ প্লেট সিম্বল পেয়েছি, তাই আমি সবাইকে ধন্যবাদ এবং সালাম এবং নমস্কার জানাচ্ছি। এবং আমার যারা এই গোসাইপুর জিপির পাবলিক যারা জনসাধারণ আছেন, গরিবের পাশে থাকার লাগিয়া আমি গণতন্ত্রে রক্ষা করতে গিয়ে আমি একজন মানে নমিনেশন দিচ্ছি। তাই আমি আমার নমিনেশন দেওয়ার পরে আজকে আমি কাপ প্লেট সিম্বল পেয়েছি। তাই আমি আমার গোসাইপুর জিপির প্রত্যেক জনসাধারণের পাশে থাকার লাগে। এবং আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমি করোনা হোক, ফ্লাড হোক, হিজলি হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিভিন্ন সময় আমি গরিবের পাশে থাকার লাগে, এটাই আমার। শ্রীভূমির পাথারকান্দি থানাধীন কামারবন্দে নৃশংস হত্যাকাণ্ড। নিখোঁজ হওয়ার 7 দিন পর পুকুর থেকে উদ্ধার হলো 10 বছর বয়সী কিশোরের মৃতদেহ। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই নালার মধ্যে পানির নিচে বুকে পিঠে পাথর ভেদে কুঠি মেরে ওকে পানির তলে পুঁতে রাখা হয়েছে। অত্যন্ত নির্মমভাবে তিল করে ওকে হত্যা করা হয়েছে। তাই আমরা আজকে, আপনারা একটু পূর্বে শুনেছেন ওনাদের পরিবারের যে অবস্থা, মা বাবার একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান, তাকে আজকে অত্যন্ত তিলভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই যে বা যারা কুলাঙ্গার এই হত্যার সাথে জড়িত, পাতাকান্দি পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জেলা প্রশাসন থেকে শুরু করে আসামের ডিজিপি মহোদয়কে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন এবং বৃহত্তর আসিমগঞ্জ এলাকার এবং কামারবন্দ এলাকার মানুষের পক্ষ থেকে আমরা গণদাবি জানাচ্ছি, যাহাতে অতি কম সময়ের ভিতরে যাতে সোহেল আহমেদের লাশের সাথে যে বা যারা জড়িত, যে বা যারা ওকে তিল করে নির্মমভাবে হত্যা করেছে, ওদেরকে আইডেন্টিফাই করে খুব কম সময়ের ভিতরে যাতে ওদেরকে চিহ্নিত করে, আইডেন্টিফাই করে, গ্রেফতার করে দেশের সর্বোচ্চতম শাস্তি, ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। আরেকটা কথা আমরা বলতে চাই, আসামি ধরতে হবে, কোনো আসামিকে রেহাই দেওয়া হবে না। ইতিমধ্যে আমার অ্যাডিশনাল এসপি স্যারের ফোনে কথা হয়েছে, পাতাকান্দি ওসি স্যারের কথা হয়েছে, পাতাকান্দি ওসি স্যার বিশাল টিম নিয়ে এখানে উপস্থিত আছেন, ওনাদেরকে আমি দাবি জানাচ্ছি। অলরেডি দাবি জানিয়ে দিয়েছি আমরা, আমাদের যে গণদাবি, এলাকার যে গণদাবি, তার পরিবারের যে গণদাবি আমরা জানিয়ে দিয়েছি। কোনো অবস্থায় একজনকে রেহাই দেওয়া হবে না, যে কোনো অবস্থায়। আমরা টাইমও দিয়েছি 24 ঘন্টার ভিতরে আমাদের আসামি আইডেন্টিফাই করে, চিহ্নিত করে সর্বোচ্চতম শাস্তি প্রদান করতে হবে, এটা আমাদের বৃহত্তম দাবি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চ আসাম প্রদেশের যৌথ উদ্যোগে বরাক সাংস্কৃতিক মহোৎসব শুক্রবার রাজীব ভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন বিকেল 4টে থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে আমার বাংলা চ্যানেলে।
একই সঙ্গে অনুষ্ঠান দেখা যাবে এসিসি সিটির 277 নম্বর চ্যানেল এবং জিটিপিএল এর দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পাবেন 977 নম্বর চ্যানেলে। বিটিএন এর দর্শকরা অনুষ্ঠান দেখবেন 133 নম্বর চ্যানেলে। হাইলাকান্দির দরিয়ারঘাট বলদাবলদি 7 নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে বিস্তর বিতর্ক দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী মাম্পি সূত্রধরের বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবোধ সূত্রধর অভিযোগ করেছেন যে তিনি জাল নথির মাধ্যমে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যেই লালা জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং অতিরিক্ত জেলা কমিশনারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 7 নম্বর দাঁড়াঘাট বলদাবলদি জিপি থেকে 5 নম্বর গ্রুপে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার যে প্রতিদ্বন্দ্বী আছেন উনি একটি আমাদের সিটটি মানে এসসি রিজার্ভেশন দেওয়া, তো উনি সাধারণত আপার কাস্টের মানে জেনারেল ক্যান্ডিডেট, উনি এসসি সার্টিফিকেট, ওনার নাম হলো মাম্পি দল। উনি যেটা সার্টিফিকেটটা মানে ইউজ করেছেন ওইটাতে মামি সূত্রধর দেওয়া আছে, যেটা সম্পূর্ণ উনার না, অন্য কারো একজন মানে নামের সঙ্গে একটু মিলছে বলে উনি এসসি সার্টিফিকেট দাবিদার হয়ে নমিনেশনটা দিয়ে দিয়েছেন। তো ওই সূত্রে আমি মানে জেনে আমি লালা ব্লকে, আমাদের ব্লক করছে লালা ব্লকে আমি সরাসরি অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর মানে ওনা কোনো কিছু না শুনে মানে ওনা রাখতে চাইলেন, তখন আমি একটা লিখিতভাবে অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পরে আমার কোনো মানে স্যাটিসফ্যাকশনেবল আনসার না দিয়ে ওনারা রেখে দিলেন। তারপর বললেন যে আগে দেখা যাবে বললে আমি আজকে 17 তারিখ এসেছি মানে আবার যে আমার ওই যে অভিযোগটার বিষয়ে মানে কি হলো না হলো তার উত্তর জানতে। তখন উনি বললেন আপনি একবার এডিসির সঙ্গে কথা বলে নিন। তখন আমি এলাম এডিসির কাছে, যিনি আমাদের ইলেকশন ইনচার্জ রক্তিম বরা স্যার আসার পরে বলছেন আপনার এই অভিযোগটা মাম্পি দরের সঙ্গে বললেন যে শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। রাষ্ট্রপতিকে নির্দেশ নয়, সুপ্রিম কোর্টকে কটাক্ষ ধনকরের। নতুন রাজনৈতিক শক্তি বাংলাদেশ আম জনতা পার্টি ঢাকায় আত্মপ্রকাশ করল। অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাস প্রকাশ করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বলল বিডিএফ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।